প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, দুটি পাতে প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ হয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো ভঙ্গিল পর্বত, অপশান বি। হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গিল, অপশান এ। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম হলো ব্রহ্মপুত্র, অপশান সি। অনিত্যবাহু নদী মানচিত্রে যে রং দেখায় তা হলো কালো, অপশান ডি। শিলা হলো একটি যৌগিক পদার্থ, অপশান বি। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত শিলা, অপশান সি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী, অপশান সি। সাহারার শুকনো নদী খাতকে বলে ওয়াদি, অপশান সি। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশান বি। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেসি নদীর উপর অবস্থিত, অপশান এ। 2 দাগে হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথে মিয়েন্ডার বলে। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পরে মিলিত হয়ে খার্তুম শহরের নিকটে ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। চুনাপাথর হলো পাললিক শ্রেণীর শিলা। মিশরের রাজধানী হলো কায়রো। বিদ্যাগে শুদ্ধ অশুদ্ধ, লাভা সঞ্চয়ের ফলে লোহের সমভূমি সৃষ্টি হয়েছে, অশুদ্ধ। মরুভূমির বালি উড়ে গিয়ে লোহের সমভূমি সৃষ্টি হয়েছে। ধারণ অববাহিকা অঞ্চলে সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়, অশুদ্ধ। গিনি উপকূলের খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় হারমাট্টান বলা হয়। গিনি উপকূলের খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় হারমাট্টান বলা হয়। 3 দাগে মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। 104 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমির বৈশিষ্ট্য লেখো। তোমরা পয়েন্ট করে করে উত্তরগুলো খাতায় লিখবে। উপনদী ও শাখা নদী বলতে কি বোঝায়? 134 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উপনদী, শাখা নদী, উপনদী এবং শাখা নদী। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। 163 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? মাটি সৃষ্টির যে কোনো 2টি নিয়ন্ত্রকের নাম লেখো। 159 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? মাটি সৃষ্টির নিয়ন্ত্রক: সক্রিয় নিয়ন্ত্রক, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। জলবায়ু: সক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে রয়েছে জলবায়ু, জীবজগৎ। নিষ্ক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে রয়েছে আদিশিলা, ভূপ্রকৃতি, সময়। যে কোনো 2টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। আদিশিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, 3টি পয়েন্টের মধ্যে যে কোনো 2টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? 283 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো। 277 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের অক্ষরেখা এবং সমুদ্র স্রোত এই 2টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। আফ্রিকার জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি? অক্ষরেখা এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে।
সমুদ্র স্রোত, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। চারের দাগে পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? 106 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। সাতটি পয়েন্টের মধ্যে যে কোনো 3টি বা 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। 140 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গঙ্গা নদীর গতিপথ প্রশ্নের মধ্যে উচ্চ গতি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিমি গঙ্গার উচ্চ গতি, মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় 1270 কিমি গঙ্গার মধ্যগতি, নিম্নগতি ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি গঙ্গার নিম্নগতি। জলপ্রপাত কেন সৃষ্টি হয়? 144 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলপ্রপাত উচ্চ প্রবাহে কেন সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। 269 নম্বর পৃষ্ঠা 6 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। নীল নদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। 293 নম্বর পৃষ্ঠা 2 দাগের 3 পাঠে, 4 পাঠে এবং 5 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। মধ্য অববাহিকার নিম্ন অংশ বা সমভূমি অঞ্চল, বদ্বীপ অঞ্চল, এই 3টি প্রশ্নের পয়েন্টের উত্তর তোমাদের লিখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তা ব্যাখ্যা করো। 304 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বর্তমান সময়ে সাহারা মরুভূমিতে কী কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো 6টি বা 7টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। নীল নদের গতিপথ বিবরণ দাও। 275 নম্বর পৃষ্ঠার 3 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল নদ, এই 3 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাহারার জলবায়ুর পরিচয় দাও। 303 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাহারা মরুভূমি অঞ্চলের জলবায়ুর পরিচয় দাও। চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। 98 নম্বর পৃষ্ঠা 4 দাগে এবং 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে স্তূপ পর্বত, অবশ্যই তোমরা স্তূপ পর্বতের চিত্রটি অঙ্কন করবে। 5 দাগে আগ্নেয় পর্বতের চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। প্লাবনভূমি ও অশ্বক্ষুতির হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। 125 নম্বর পৃষ্ঠায় রয়েছে প্লাবনভূমি, অবশ্যই প্লাবনভূমির চিত্রটি তোমরা অঙ্কন করবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদটি লিখবে এবং চিত্রগুলো তোমরা অবশ্যই অঙ্কন করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।